নমস্কার। পশ্চিমবঙ্গে ঘটে গেল আবারও এক ভয়াবহ দুর্ঘটনা। আরজিকর সেই ঘটনা 1 বছর হতে না হতে ঘটে গেল আবার এক দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে সামাজিক ও মিডিয়ার আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনা। একজন মেডিকেল কলেজের পড়ুয়া তরুণী, যিনি স্বপ্ন দেখেছিলেন ডক্টর হওয়ার, কিন্তু কিছু মুখোশধারী দানব, কিছু নরাধম সেই স্বপ্নকে তার ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের নোংরা হাতের ছোঁয়া। আবারও আমাদের চোখের দিকে আঙুল তুলিয়ে দেখিয়ে দিল সেই জানোয়ারের দল, যা আমরা একটা অসভ্য সমাজের মধ্যে বাস করছি এখনো। দুর্গাপুর একসময় গর্বের শহর ছিল, কিন্তু এখন বর্তমানে মুখ লুকোতে হচ্ছে দুর্গাপুরকে। যে শহরকে শিল্প আর শিক্ষার প্রতীক মানা হয়, সেই শহরের বুকেই জন্ম নিয়েছিল এইরকম অসুস্থের নগ্নরূপ। মানুষের মুখোশে লুকিয়ে থাকা কয়েকজন দানব একজন মেয়ের সম্মান, তার বিশ্বাস, তার ভবিষ্যৎ সব ছিনিয়ে দিল মুহূর্তের মধ্যেই। এরা মানুষ নয়, এরা সমাজের কলঙ্ক। এরা বারবার মনে করিয়ে দেয় আজও মেয়েরা আমাদের দেশে নিরাপদ নয়। প্রশ্ন একটাই, আর কত রাত, আর কত কান্না, আর কত মেয়ের বলিদান দিতে হবে? তবে প্রশাসন জেগে উঠবে? কতজন ধর্ষিত হলে আমরা এবার বলবো না, এবার যথেষ্ট হয়েছে? দুর্গাপুরের এই ঘটনা শুধু একটা মেয়ের উপর নৃশংসতা নয়, এটা পুরো মানবতার উপর থাপ। এটা আমাদের নৈতিকতার চূড়ান্ত পরীক্ষা। আজ কথা বলতেই হবে, আজ দাঁড়াতেই হবে, কারণ আজ যদি আমরা চুপ থাকি, তাহলে আগামীকাল আমাদের চারপাশে প্রতিটি মেয়ের মুখে শুধু একটাই প্রশ্ন থাকবে, আমার দোষটা কি ছিল? 10ই অক্টোবর শুক্রবারের রাত দুর্গাপুর আইকিউ মেডিকেল কলেজের এক তৃতীয় বর্ষের এমবিবিএস ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। মেয়েটি নাকি তার বন্ধুর সাথে ফুচকা খাওয়ার জন্য বেরিয়েছিল কলেজ ক্যাম্পাসের বাইরে, এবং সেইখান থেকে কিছু অমানুষ তুলে নিয়ে যায় জঙ্গলে। মেয়েটির বাবার কাছ থেকে জানা যায় যে 8:30 নাগাদ নাকি বাইরে বেরিয়েছিল। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শুনুন। And that girl, it is shocking, she was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? যেখানে আপনার ওই মেয়েটির পাশে থাকা দরকার, কিন্তু তা না করে আপনি সেই মেয়ের দোষ দিচ্ছেন যে মেয়েটি কেন রাত্রে বাইরে বেরোলো। আপনারা ভেবে দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, কিন্তু সে রাজ্যে মহিলা সেফ নেই। মেয়েরা রাত্রে বাইরে বেরোনোর কারণে রেপ হয়নি, রেপ হচ্ছে এরকম যখন কিছু জানোয়ার রাত্রে বাইরে বেরিয়ে যায়। এখানেই একটা প্রশ্ন ওঠে। আমি কিছুক্ষণ আগেই বললাম যে সেই মেয়েটি তার বন্ধুর সাথে বাইরে গিয়েছিল ফুচকা খেতে। আপনি ভেবে দেখুন, আপনি যদি ওই বন্ধুর জায়গায় থাকতেন, তাহলে আপনি কি করতেন? অবভিয়াসলি আপনি আপনাদের কলেজ কর্তৃপক্ষকে জানাতেন, বা পুলিশকে ফোন করতেন, বা আপনি আপনার সহপাঠীকে বলতেন। কিন্তু এই বন্ধুর দ্বারা এসব কিছুই করা হয়নি। বলা হচ্ছে সে নাকি ওখান থেকে ছুটে পালিয়ে গিয়েছিল। এইসব থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই বন্ধু সেই কাণ্ডের সাথে পুরোপুরিভাবে জড়িত আছে। এখানে দ্বিতীয় প্রশ্ন ওঠে সেই কলেজের সিকিউরিটি নিয়ে। এত বড় একটা মেডিকেল কলেজ, সেই কলেজে সবাই বাইরে থেকে পড়তে আসছে, কিন্তু সেই কলেজের এরকম সিকিউরিটি ব্যবস্থা একদমই মেনে নেওয়া যাচ্ছে না। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সিপি সুনীল চৌধুরী বলেন, নির্যাতিতার স্টেটমেন্ট অনুযায়ী একজন নাকি ধর্ষণ করেছে, তাই এটাকে গণধর্ষণ বলা হয় না। আমি যেটা বললাম, অ্যাজ পার টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিকটিমের যে স্টেটমেন্ট আছে, তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট যে আছে একজন করেছে। এখনো পর্যন্ত টোটাল 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে একজন নাকি ধর্ষণ করছে, তাই এটিকে গণধর্ষণ বলা হবে না। মানে গণধর্ষণ না বলে কি অপরাধটা একটু কি কমে গেল নাকি? আগে আমরা দেখিনি অভিযুক্তদের পরিচয়। রবিবার দিন গ্রেপ্তার করা হয় শেখ রিয়াজউদ্দিন, অপু বাউরি ও ফিরদৌস শেখকে। সোমবার গ্রেপ্তার করা হয় শেখ নাসির উদ্দিন, সাফিক শেখকে, এবং মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সেই মেয়েটির বন্ধুকে। রবিবার যে 3 জনকে গ্রেপ্তার করেছিলেন পুলিশ, তাদের মধ্যে 31 বছরের শেখ রিয়াজউদ্দিনের বাড়ি আইকিউ মেডিকেল কলেজের পাশেই, দুর্গাপুর বি জোনের পাশেই বিজড়া ডাঙ্গাপাড়ায়। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই রিয়াজউদ্দিন বছর কয়েক আগে এই মেডিকেল কলেজে রক্ষার কাজ করতেন, মানে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। এটি হচ্ছে ধৃত শেখ রিয়াজউদ্দিনের বাড়ি, এবং এখানে এসে যে বিষয়টা জানা গেল, এই শেখ রিয়াজউদ্দিন আইকিউ সিটি হাসপাতালে নিরাপত্তা রক্ষীর কাজ করত বেশ কয়েক বছর আগে। পুলিশ তো এখন তো কিছু বলেন নাই, এখন তো নিয়ে গেছে ধরে,
ওইখানে মেডিকেলে সিকিউরিটি গার্ডে কাজ দিয়েছিল, সিকিউরিটি গার্ড দিয়েছিল, নিয়ে ও নিজের মানে ইচ্ছায় ছেড়ে দিল। এখন ও ঘুরে বেড়াতো, এই যে আপনার খেতেও যেত, আপনার ঘরে আপনার এদিক ওদিক ঘুরতো বাস মোড়ে। আর কোনো কাজ করতো না, এরপর আসি ধৃত ফিরদৌস শেখের ব্যাপারে। ফিরদৌস শেখ কাজ করত দুর্গাপুর মিশন হাসপাতালের জেনারেল অ্যাটেন্ডেন্টের। তার কাছ থেকে নির্যাতিতার মোবাইল ফোনও উদ্ধার হয়। সরকারি হাসপাতালে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টের কাজ করত ফিরদৌস শেখ। যেদিন এই ঘটনাটি ঘটে অর্থাৎ শুক্রবার দিন মর্নিং শিফটে এখানে ডিউটিও করে ফিরদৌস। হয়েছিল মিশন থ্রু, মিশনে ইন্টারভিউ হলো, তো আমাদের মেন পাওয়ার দিয়েছিলাম পেশেন্টেরকে হেল্প করা, পেশেন্টকে নিয়ে যাওয়া নিয়ে আসা। এবার হয়তো ওখান থেকে বলে এক্সরে করে নিয়ে যেতে হবে, ইউসিজি করতে হবে, সেখানে নিয়ে যাওয়া। শুক্রবার কাজে আজ মর্নিং শিফট ছিল, তারপর বাড়ি চলে গেছে আমাদের 7টা থেকে 2টো। আমরা সাসপেন্ড করেছি, আমরা তো অ্যাকশন নেব। আরও এক ধৃত অপু বাউরি, সেও বিজড়া ডাঙ্গাপাড়ার বাসিন্দা। সে নাকি দিনমজুরের কাজ করত। এখান থেকে রবিবার দিন ভোর রাতে তাই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানাচ্ছে এই গণধর্ষণের ঘটনায় অপু বাউরি অন্যতম অভিযুক্ত। সকালে কাজে গিয়েছিল, পাইপ লাইনে কাজে গিয়েছিল, দিয়ে 5টার সময় বাড়ি ফিরলো, দিয়ে এসে গা আরে ধুয়ে চারা খেয়ে মানে বাইরের দিকে যা আড্ডা দিতে যায়, দিয়ে 9টার সময় করে বাড়ি ফিরে একসাথে ভাত খেলাম, একসাথে ঘরেই ছিল, একসাথে শুয়েছিল। সম্পূর্ণ ফাঁসা না, আমার যেটা বিশ্বাস, আমার স্বামী আর যাই হোক ওই সকল করতে পারে না। সোমবার দিন আরও যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের মধ্যে একজন হচ্ছে 23 বছরের শেখ নাসির উদ্দিন। স্থানীয় সূত্রদের দাবি সে দুর্গাপুর পৌরসভার একজন অস্থায়ী কর্মী ছিল। এটা হচ্ছে নাসিরউদ্দিন শেখের ঘর এবং যেখানে পুলিশ আসে রোববার দিনকে একেবারে তন্ন করে তল্লাশি চালায়, খোঁজ খবর করে এবং এইখান থেকে নাসিরউদ্দিনকে যখন খোঁজ চালায়, নাসিরউদ্দিন বাড়িতে ছিল না এবং তার পরবর্তীকালে অন্যত্র জায়গা থেকে নাসিরউদ্দিনকে প্রথমে আটক এবং তার পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়েছে। আমার দেওরকে পুরোপুরি এটা তো ফাঁসানো হয়েছে, আমার দেওর পুরো নির্দোষ বটে, এটা তো চক্রান্ত করে আমার দেওরকে এখানে ফাঁসানো হয়েছে। আশা রকম ঘরে ছিল, আর ওই দিদি বাড়ি থেকে এসে আবার 6:30টার মধ্যে ঘরে ছিল। সোমবার দিন আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হচ্ছে শফিক শেখ, তার বয়স 30 বছর। 4 জনকে গ্রেপ্তার করার পরবর্তীকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে শফিক শেখের নাম উঠে আসে। শফিক শেখের বাড়ি কিন্তু এই বিজরা গ্রামের ডাঙ্গাপাড়ায়। বিকেলে 4টার সময় বেরোয়, নিয়ে ওই 5টা আর 6টা হবে তখন ঘর চলে আসে। 8টার পরে ও বাইরে কোথাও যায় না। এখনো পর্যন্ত যতজনের নাম বললাম সবাইকে পুলিশ কাস্টাডিতে রেখেছে। 2005 থেকে 2022 পর্যন্ত যতগুলি রেপ কেস রিপোর্ট করা হয়েছে এবং এর বাইরেও অনেক রেপ কেস আছে যেগুলি পরিবার সম্মানের ভয়ে এবং সমাজের লজ্জার ভয়ে রিপোর্ট করা হয় না। অনেকবার তো এরকমও দেখা গেছে যে মেয়েটি নিজে জানায় না তার পরিবারকে। যদি মেয়েটির সাথে কোনো দুর্ব্যবহার হয়, কোনো অসভ্যতা হয়, তাহলে সেই ব্যাপারটি পরিবারকে জানা দরকার এবং থানায় ডায়েরি করা দরকার। কিন্তু আপনারা যদি এগুলি না করেন তাহলে অপরাধীরা আরও সাহস পেয়ে যাবে এইসব করার, আর ওরাও ভাববে যে আমাদের তো কেউ কিছু করতে পারবে না। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, যদি এরকম কোনো আপনাদের সাথে দুর্ব্যবহার হয় বা দুর্ঘটনা হয় তাহলে সেটি পরিবারকে জানান এবং পুলিশকে খবর দিন। এনসিআরবি রেকর্ড অনুযায়ী 2019-এ মোট রেপ কেস রেজিস্টার্ড করা হয় 32,033টি। তার মধ্যে 18 বছরের উপরে ছিল 25,498 জন এবং 18 বছরের নিচে ছিল 2,655 জন এবং 2020-তে মোট কেস রেজিস্টার্ড করা হয় 28,046টি। 2021-এ এই সংখ্যাটি বেড়ে হয়ে যায় 31,677টি। 2022-এ এই সংখ্যাটি হয়ে যায় 31,516 এবং 2023-এ এই সংখ্যাটি হয়ে যায় 29,670। On average, 86 rape cases were registered every day across the country. NCRB ডেটা অনুযায়ী 86% রেপ কেস হয় ফ্যামিলি মেম্বার এবং ক্লোজ রিলেটিভ বা পরিবারের জানাশোনা সদস্যের দ্বারা। এখানে আরও একটা প্রশ্ন ওঠে, রেপের ধারণাটা তো ভুল, কিন্তু মেয়েটি শর্ট ড্রেস পরেছিল, এটা তো একদম ননসেন্সের মতো আর্গুমেন্ট। যদি শর্ট ড্রেস পরার কারণে রেপ কেস হয় তাহলে ছোট বাচ্চা মেয়েদের রেপ কেন হয়, বয়স্ক মহিলাদের রেপ কেন হয়, যারা শাড়ি পরে, যারা বোরখা পরে তাদের কেন রেপ হয়, গ্রামের মধ্যে রেপ কেন হয়? উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এই সকল জায়গায় সব থেকে বেশি রেপ কেন দেখা যায়? তাহলে এই সকল জায়গাতে মেয়েদের শর্ট ড্রেস পরাটা তো খুবই রেয়ার। এত ফালতু আর্গুমেন্ট, তবু জানি না কেন সমাজের অনেকেই ভাবে যে মেয়েটি শর্ট ড্রেস পরেছিল বলেই রেপটি হয়েছে। All the ladies wear the shorted dress or naked to rape. একজন ব্যক্তি বম্বে হাইকোর্টে অবধি বলেছিল যে মেয়েদের শর্ট ড্রেস পরার কারণে রেপ হয়। বিজেপি নেতা সিসি পাটিলও এরকম একটা বয়ান দিয়েছিল
পরবর্তীকালে অ্যাসেম্বলির ভেতরে পর্ন দেখতে গিয়ে ধরা পড়ে। আমাদের কাছে কোনো রাস্তা নেই এগুলো বন্ধ করার, আছে, তবে শুধু সরকারের উপর ভরসা করে ছেড়ে দিলে হবে না, আমাদের সবাইকে এর মধ্যে অংশগ্রহণ করতে হবে। প্রথমে যে রুট কজেসগুলো আছে সেগুলো হাঁটাতে হবে। টুইস্ট পার্সোনালিটি প্রিভেন্টের জন্য সরকারকে আলাদা আলাদা ডিপার্টমেন্টে ওমেন এম্পাওয়ারমেন্টকে স্পিড আপ করতে হবে, সবাইকে এডুকেট করতে হবে, এডুকেশনকে নাম্বার 1 প্রায়োরিটি বানাতে হবে। প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের সেক্স এডুকেশন নিয়ে বোঝাতে হবে, বাচ্চাদের ব্যাড টাচ গুড টাচের নিয়ে বোঝানো দরকার। সব সরকারকে আইনগত পরিবর্তন আনা দরকার। ল অ্যান্ড অর্ডারকে মজবুত করার জন্য সব পুলিশের ভ্যাকেন্সিসগুলো ফিল করতে হবে। পুলিশকে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে আরও ইন্ডিপেন্ডেন্ট হতে হবে।